ওনার বাবা একজন কৃষক ছিলেন এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন, আমি আবারও বিরোধী দলীয় নেতার সাথে একমত প্রকাশ করছি। উনি উল্লেখ করেছেন ওনার বাবা একজন কৃষক ছিলেন এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন এই দেশের কৃষক, সেটি সেই সময় হোক, এটি বর্তমান সময়ে হোক। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো ওনারা যেমন দেখেছেন, এই সকল বিষয়গুলো আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা দেখেছি। আমরা প্রায় প্রতিটি সংসদ সদস্য বিভিন্ন সময় 1 মাস 25 দিন যে আমরা সংসদ অধিবেশন হয়েছে, এই সময়ের মধ্যে প্রায় বলা যায় প্রত্যেক সদস্যই তার বক্তব্যের শুরুতে বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় বিভিন্ন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, তাদের কথা উল্লেখ করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করলাম, শ্রদ্ধা নিবেদন করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু মাননীয় স্পিকার, শুধু কি শ্রদ্ধা নিবেদন করলেই শহীদদের প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যাবে? অবশ্যই নয় মাননীয় স্পিকার। যে সকল মানুষ জীবন উৎসর্গ করেছেন, যে সকল মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি মানুষের একটি প্রত্যাশা বা একটি আকাঙ্ক্ষা ছিল এবং সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই সেই মানুষটি সেদিন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মাননীয় স্পিকার, কি ছিল এই মানুষগুলোর প্রত্যাশা বা আকাঙ্ক্ষা? খুব সংক্ষেপে যদি বলতে হয়, এই মানুষগুলোর প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, আরেকজনের ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান রেখে নিজের মতামতকে প্রকাশ করতে পারবে। এই মানুষগুলির প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের জীবন পরিচালনা করতে পারবে। এই রকম প্রত্যাশাগুলো ছিল। মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতার সাথে একমত প্রকাশ করছি। উনি উল্লেখ করেছেন ওনার বাবা একজন কৃষক ছিলেন এবং কৃষক থাকাকালীন অবস্থায় কি এরকম সমস্যা ফেস করেছেন এই দেশের কৃষক, সেটি সেই সময় হোক, এটি বর্তমান সময়ে হোক। মাননীয় স্পিকার, এই সকল বিষয়গুলো ওনারা যেমন দেখেছেন, এই সকল বিষয়গুলো আমরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংসদ সদস্য আমরা দেখেছি। আমাদের পরিবারে বর্তমানেও কেউ না কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। আমরা যে গিয়েছি 12 তারিখের নির্বাচন, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক, 1991 সালে নির্বাচন হোক, 2001 সালে নির্বাচন হোক, 1996 সালে নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আমরা গ্রামে গিয়েছি, খেতে গিয়েছি, কৃষকের কাছে ভোট চেয়েছি, কৃষাণীর কাছে ভোট চেয়েছি, সকল প্রকার মানুষের কাছে আমরা ভোট চেয়েছি। আমরা জানি আমাদের কৃষক ভাইদের কি অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতাকে আশ্বস্ত করে বলতে চাই, কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, আবারও নির্দ্বিধায় বলতে হবে, আল্লাহ রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কোনোই উপায় নেই। আল্লাহর রহমত ছিল বলেই বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করার পরে দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি সেই কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। মাননীয় স্পিকার,
বাংলাদেশ আজকে যে সাংবিধানিক চর্চা চলে চায়ের দোকান পর্যন্ত, যে সাংবিধানিক চর্চা চলে সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। সেই চর্চার অংশ হিসাবে ইতিমধ্যেই আমি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি আমাদের রুল 266 অনুসারে। সেই কমিটির বিষয়ে আমরা 12 জনের নাম তালিকা ঠিক করেছি, যেখানে বিএনপি আছে, যেখানে গণ অধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টিও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে। 12 জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছি। এখানে 12 জনের মধ্যে বিএনপি 7 জন দিয়েছে, 5 জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করার জন্য আগামীকাল আমরা চাই ওনাদের পক্ষ থেকে যদি 5 জনের নাম কালকে দেন তাহলে আমরা এই কমিটি গঠন করে আমরা সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা আইনমন্ত্রী যে কথাটা বললেন যে বিএনপি থেকে 7 জন আর অন্যান্য সংগঠন থেকে 5 জন, এই 12 জনের একটা তালিকা ট্রেজারি বেঞ্চ থেকে মোরলেস প্রস্তুত করেছেন। আপনাদের অপোজিশন থেকে 5 জনের তালিকা চাচ্ছেন। সো এই 17 জন নিয়ে ওনারা যে বিশেষ কমিটিটা করবেন, তো দয়া করে যদি আপনি আপনাদের 5 জনের তালিকাটা দেন তাহলে হয়তো কমিটি গঠন প্রক্রিয়াটা এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলীয় নেতার মাইক দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে মাননীয় চিফ হুইপও আমার সাথে কথা বলেছেন এবং উনি যথারীতি সংসদ নেতার সালাম নিয়েই কথা বলেছেন। তো আমি ওনাকে বলেছি যে এই বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও আমাদের ডিফারেন্স ছিল, এখনো এটা আছে। তো আমরা সেই রকম ওনাদের যে প্রস্তাবনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম, শুনলাম, বাট আমরা পরে জানাবো। এখনই আমরা কিছু বলছি না এই ব্যাপারে। থ্যাংক ইউ আপনাকে। বিএনপি ইজ হাইজ্যাক্ট। রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে, প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। আপনারা এমন একটা পরিস্থিতিতে এনসিপিতে বসন্ত নামিয়ে এনেছেন যখন সারা দেশে কালবৈশাখী ঝড় চলছে। রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। বিএনপি সরকারে এসে তারা সংস্কার বিরোধী একটা অবস্থান নিয়েছে। আমরা ওয়াসিম যেই জায়গায় রক্ত দিয়েছে, আমরা ওয়াসিমের রক্তের যেই শহর, এই শহরে আমরা দাঁড়িয়ে আছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ওয়াসিম, আবু সাইদ, মীর মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে সেই জায়গা থেকে তারা পিছিয়ে আসছে। প্রিয় চট্টগ্রামবাসী, বিএনপির অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে, ভাই এই দলটার জন্য 17 বছর নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে জেল খেটেছে এই দলটার জন্য, কিন্তু আজকে দুঃখ হয় এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। বিএনপি ইজ হাইজ্যাক্ট। বিএনপি হাইজ্যাক হয়ে গেছে, যার কারণে আজকে ইসাক ভাই আমাদের সামনে। বিএনপির নেতা কর্মীরা এসে দুঃখ প্রকাশ করে, আমরা কাদের জন্য শ্রম দিলাম, আমরা কাদের জন্য এই রক্ত, শ্রম, ঘাম আমরা কোথায় দিলাম। তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল জুলুম খেটেছে, তারা মামলায় জর্জরিত ছিল। বিএনপির নেতা কর্মীরা অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই
স্বপ্নে, যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। প্রিয় চট্টলাবাসী, আপনাদেরকে এই বিএনপির এই নেতাকর্মীরা, মজলুম নেতাকর্মীদের তাদের দুঃখের গল্প কথা আপনাদেরকে শুনতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। প্রত্যেকেই এনসিপিতে আসতে যাচ্ছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা বিএনপিতে যোগ দিতে, আমাদের এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। তারা হয়তো অনেকেই লজ্জা এখন বলতে পারে না। আপনারা তাদের কাছে যাবেন, প্রত্যেকটা কমিটির যারা নেতাকর্মী আছে তাদের কাছে আমাদের এনসিপির দাওয়াত পৌঁছে দিবেন। আমরা বিশ্বাস রাখতে চাই, যারা ক্ষমতাকে কক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা প্রত্যেকেই, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মী প্রত্যেকটা মানুষের কাছে যাবেন, তাদেরকে সংগঠিত করবেন। তাদেরকে আমার পুনর্গঠন করতে হবে। এই পুনর্গঠনের মধ্য দিয়ে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ কাছ থেকে যে স্বপ্ন থেকে আমাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে, সেই বাংলাদেশ অবশ্যই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এই প্রিয় চট্টগ্রামে অসংখ্য নারী নেত্রী জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, কিন্তু এটা আমাদের ফেইলিওর। আমরা তাদেরকে পুনর্গঠন করতে পারি নাই, তাদেরকে আমরা রিঅর্গানাইজ করতে পারি নাই। সেজন্য অনেক নারী নেতৃত্ব তারা রাজনীতি থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। সেজন্য নারী নেতৃত্বের মধ্যে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, চিটাগংয়ের যেই নারী শক্তি রয়েছে, নারীদের মধ্যে যেই নেতৃত্বের যেই ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আপনারা প্রত্যেকটা নারীর কাছে যাবেন, তাদেরকে পুনর্গঠিত করে, রিঅর্গানাইজ করে আমাদের বৃহত্তর যেই লক্ষ্য, আমাদের পুনর্গঠিত বাংলাদেশের যে লক্ষ্য, এই লক্ষ্য নারীদেরকে আপনারা অংশগ্রহণ করাবেন। প্রিয় চট্টগ্রামের বাসী, এই প্রিয় চট্টগ্রামে ঢাকায় যখন আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছিল, চট্টগ্রাম থেকে আবার আন্দোলন আবার সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, চট্টগ্রামে এনসিপির যে বসন্ত চট্টগ্রামে সম্প্রসারিত হয়েছে, সেই বসন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি পথে প্রান্তরে, প্রত্যেকটি জেলা উপজেলায়, প্রত্যেকটি হাটে মাঠে, ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে যাবে। এবং আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, উনি ঘোষণা দিয়েছিল 10 বছরের মধ্যে যদি বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হয়, তাহলে উনি রাজনীতি ছেড়ে দিবেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের নিজেদের সাংগঠনিক দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে, আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আমাদের আহ্বায়কের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত সংস্কারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াইয়ে সংগ্রামে আবার দেখা হবে। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম।